আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কর্মকর্তাদের যোগ সাজশে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি হয়, স্বীকারোক্তি স্বাস্থ্যমন্ত্রীর। ক্যাম্পেইন না হয় দেশে হামের প্রাদুর্ভাব, চিকিৎসাধীন ৯৯% শিশুই টিকা পায়নি। কাটছেই না গ্যাস সংকট, রান্নায় চরম ভোগান্তিতে নগরবাসী, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতির আশা। দলীয় লোক নিয়োগে ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না, অভিযোগ জামায়াতের। নির্বাচনী বিধিমালা সংস্কারের ৯টি প্রস্তাব গোলাম পরোয়ারের। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলছেন প্রশাসন। সারা দেশে বিক্ষোভের ডাক সার্জিসের। গণঅভ্যুত্থানে হারানো আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় ডিবি প্রধানের। ২৪-এর এই দিনে ছাত্র আন্দোলনে ভূমিকা রাখায় জামায়াত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এবং জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, অন্তত ১০,০০০ মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া স্থাপনায় আটকা পড়েছে বহু মানুষ। এবারে বিস্তারিত সংবাদ। কর্মকর্তাদের সাথে যোগ সাজশে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি হয় বলে স্বীকার করে নিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, স্বাস্থ্য সহায়ক যন্ত্রপাতি কেনাকাটায় অপরিকল্পিত বিনিয়োগ দুর্নীতিবাজদের টিকিয়ে রেখেছে। রাজধানীতে জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিগত ৫.৫ বছরে কোনো ক্যাম্পেইন না হয় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে বর্তমান সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে ব্যয়ের দক্ষতা শীর্ষক গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা না গেলে জাতি একটি দেশকে কিছুই দিতে পারবে না। ২০২০ সাল থেকে দেশে হামের কোনো ক্যাম্পেইন হয়নি বলেও জানান তিনি। লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টকে যখন ইউনিসেফ অনুরোধ করেছে ইউ উইল বি ইন প্রবলেম, ইউ বাই দ্য ভ্যাকসিন, তারা কিনে নাই। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিজ। ADB helped us and we went for buy, we bought and UNICEF delivered the medicine very quickly and we started the campaign. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্বশীলদের সীমাহীন দুর্নীতির কারণে বিতর্কিত হয় সরকার। অফিসারদের সাথে মিলেমিশে ১১ কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে ১৮ কোটি টাকা দিয়ে 2টা রেডিও থেরাপির মেশিন কেনা হয়েছে। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। আনপ্ল্যান্ড ইনভেস্টমেন্ট অফ দ্য হার্ড আর্ন মানি অফ দ্য পুয়ার পিপল অফ দিস কান্ট্রি। জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, অদূর ভবিষ্যতে চীনের সহায়তায় বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। আমরা প্রত্যেকটা উপজেলা জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এভরিথিং ইজ রেডি। এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে আমরা 50 শয্যার ডায়ালিসিস স্থাপন করতে যাচ্ছি। 8টা বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে। নিউরো সার্জারি নতুন বিল্ডিং আমরা অলরেডি অ্যারেঞ্জ করেছি, আগামী 15 আগস্ট এটা আমরা উদ্বোধন করব। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80,000 shall be the women। দেশের প্রায় 73% মানুষ নিজের পকেট থেকে চিকিৎসার ব্যয়ভার বহন করে জানিয়ে কর্মশালায় বলা হয়, এটা রোধ করতে অর্থের দক্ষ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে নার্সিং কারিকুলাম সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। এক্ষেত্রে ফিলিপাইনের মডেল অনুসরণ করা হবে এবং দেশটির প্রশিক্ষকেরা কারিগরি সহায়তা দেবেন। সচিবালয়ে তিনি জানান, অনুমোদিত শূন্য পদে দ্রুত নার্স, মিডওয়াইফ, চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে সরকারি নীতিমালা না মেনে পরিচালিত নার্সিং ও মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, সরকারের লক্ষ্য দক্ষ জনবল তৈরি করে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা।
কাটছেই না গ্যাস সংকট। টানা কয়েকদিন ধরে গ্যাসের অভাবে বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে আগামী বুধবার নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীতে কমছে না গ্যাস সংকট। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক স্টেশন এখন সাময়িকভাবে বন্ধ। কোথাও কোথাও সীমিত পরিসরে গ্যাস চালু থাকলেও সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর নাকাল নগরবাসী। প্রেশার নাই, গ্যাস লাইনে গ্যাস নাই, তো গ্যাসটা দিব থেকে এই আমরা এইভাবে চলতেছি আর কি। এই যে কেউ 60 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা এক টিপ বা দুই টিপ মারতে পারে, গ্যাস থাকে না। আবার দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। গ্যাসের দাম বাড়াই দাও, কোনো সমস্যা নাই, কিন্তু গ্যাস স্টেশন ভালো পাওয়া যায়। প্রাইভেট গাড়ি ভিআইপি ওই যে সিরিয়ালে দেয়, আমরা প্রেশার পাই না, আমরা পাই 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম গ্যাস পাই। এক টিপ মাইরে আবার সিরিয়াল দেওয়ার লাগে। গ্যাস নিতে হইব, না খেয়া না নেয়া সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে। গ্যাসের স্বল্প চাপের নেতিবাচক প্রভাব শিল্প খাতেও। অনেক কারখানায় গ্যাস না থাকায় কমিয়ে দেয়া হয়েছে উৎপাদন। সময়মতো উৎপাদিত পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় সংশ্লিষ্টরা। বাসাবাড়িতেও গ্যাস সংকট এখন চরমে। অনেক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রান্নাবান্না। ফলে বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন অনেকেই। এদিকে তিতাস গ্যাস কোম্পানি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ দৈনিক প্রায় 450 MMCFD কমে গেছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি বিমান চলাচল খাতের ইতিহাসে সবচেয়ে বড় বহর 21টি নতুন উড়োজাহাজ নিয়ে পথ চলার ঘোষণা দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। রাজধানীর অভিজাত হোটেলে বিয়ন্ড উইথ বোয়িং শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, নতুন উড়োজাহাজ সংযোজনে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে। এ সময় বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই খাতের উন্নয়নে সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। US Bangla Airlines addition of 21 new Boeing aircraft is an important step to meet this growing demand. I wish the US Bangla Airlines and Boeing every success. Together, let us build a stronger aviation sector that connects Bangladesh with the world. ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ মূল্যায়নে বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি সরকার, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় অংশ নেবেন। সফরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির বর্তমান অগ্রাধিকার এবং আঞ্চলিক ও কৌশলগত অবস্থান পর্যালোচনা করাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ এই দূতের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ঠিক এক মাস পর মার্কিন দূতের এই আগমন কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের রুটিন এই সফরের কেন্দ্রে বেইজিং ও মস্কোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের গভীরতা মুখ্য বিষয় হতে পারে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সাথে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। এর আগে হাইকোর্ট প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে নতুন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া ইতোমধ্যে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করায় নিষেধাজ্ঞার আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে নিয়মিত আপিল করতে বলেন আপিল বিভাগ।
বর্তমানে এই মামলাটি অর্থাৎ জনাব সাদ আলমগীর পার্লামেন্ট হিসেবে এমপি হিসেবে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্টে যোগদান করেছেন এবং সেটা অব্যাহত থাকবে। আর যদি জামাতের প্রার্থী যিনি তার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি যদি হাইকোর্টের রায়টি, পূর্ণাঙ্গ রায়টি দেখে যদি দেখেন যে সংক্ষুব্ধ হওয়ার মতো কিছু আছে, তাহলে তিনি আপিল করবেন। আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় জিপিএইচ ইস্পাতকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। 1 মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এই টাকা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সংশ্লিষ্ট কোম্পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চাইতে গিয়ে আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ ও চলমান কার্যক্রমের তথ্য গোপন করেন। তিনি বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা করা আদালতের প্রতি প্রতারণার শামিল। আদালতের রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি। অনেক সুচতুর ব্যক্তিরা আইনজীবীদেরকেও বিপদে ফেলার জন্য এক সেট আইনজীবীকে ওই মামলার জন্য রেখেছেন, এখানে একটা ভিন্ন সেট আইনজীবীকে রেখেছেন যাদের কাছে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখা হয়েছে। সুতরাং আইনজীবীদের এই ক্ষেত্রে প্রায়ভাবে কোনো অভিযোগ নেই, সেটা আমি আদালতকে বলেছি। আদালত তাদের মামলাটি খারিজ করে দিয়েছেন। আদালতের প্রতি এই ধরনের প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আদালতের আদেশকে সাপ্রেস করে আদালতের কাছে একটা অভিযোগ দেওয়ার জন্য আমি বলেছি যে একটা দৃষ্টান্তমূলক তাদেরকে অর্থদণ্ড করা হোক। দলীয় লোক নিয়োগ দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁওয়ে ইসির সাথে বৈঠক শেষে সব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে এই নিয়োগটি দিয়েছে সরকার বলে জানান তিনি। এছাড়াও বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে স্থানীয় নির্বাচনের সুবিধা করার জন্য রাজনৈতিক লোকদের নিয়োগ দিয়েছে। তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে ইসিকে দাবি জানানো হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে একই স্থানে বিএনপি ও ছাত্র দলও কর্মসূচি ডাকায় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। এদিকে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হবিগঞ্জে এনসিপি, বিএনপি এবং ছাত্র দলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভার পাশাপাশি একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্র দলের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা রয়েছে। চলমান উত্তেজনা এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান সহ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত হন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এর জেরেই দুদল পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ২৪-এর গণ আন্দোলনে আইন বহির্ভূত আটক, নির্যাতন ও হয়রানির অভিযোগে সবচেয়ে বেশি আলোচনায় আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়। সরকার পরিবর্তনের পর সেই অধ্যায় থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছেন বর্তমান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলছেন, আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড নয়, জনগণের আস্থা অর্জনই হবে ডিবির মূল লক্ষ্য। এটিএন বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাই আন্দোলনের সময় মামলা ছাড়াই আটক, দীর্ঘ সময় ডিবি কার্যালয়ে আটকে রাখা, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন এবং ভিন্নমত দমনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গোয়েন্দা পুলিশ ডিবি। আন্দোলনের অনেক সমন্বয়ক, রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন মহল থেকে সে সময় অভিযোগ করা হয় তৎকালীন ডিবির দায়িত্বে থাকা হারুনুর রশিদের ইশারায় এসব আইন বহির্ভূত কর্মকাণ্ড ঘটেছে। সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশ আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না। পুলিশিং যে জবটা, আমি মনে করি যে আমি সেবা দেব জনগণকে, এবং সেটা আমি আইনের ভিতরে থেকে। আমি যদি আইনের শাসনটা নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি যে কোনো রকম অন্যায় হবে না এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে সহযোগিতা করবে। যায় না করবে এরকম কোনো, এটা আমার জানাও নাই, এবং এরকম কোনো বিতর্কিত জিনিস কর্মকাণ্ড করব না। আমি বারবার আপনাকে বলেছি যে আইন আমাকে যতটুকু অথরিটি দিছে ততটুকু অথরিটির ভিতর থেকে আমি ওই আইনটুকু প্রয়োগ করব। অতীতের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পেশাদারিত্ব, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানান ডিবি প্রধান। এটা আসলে আমি ওই কথায় আর যেতে চাচ্ছি না। আমি প্রথমেই বললাম যে আপনারা জানেন যে এগুলো অনিয়মের জন্যই একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে ডিবি কার্যালয়ে বা বাংলাদেশ পুলিশ কর্তৃক ওরকম আইন বহির্ভূতভাবে যে ইচ্ছা হলো কাউকে উঠায় নিয়ে আসলাম কোনো রকম অভিযোগ ছাড়া, ওরকম কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ জড়িত হবে না। আমি নিশ্চয়তা দিচ্ছি যে ডিবি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না। শফিকুল ইসলাম বলেন, অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই গোয়েন্দা পুলিশের মূল দায়িত্ব। জুলাই আন্দোলনের সময় এই ডিবি কার্যালয়কে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর প্রভাব ফেলেছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান ডিবি প্রধানের আইন মেনে দায়িত্ব পালনের অঙ্গীকার বাস্তবে কতটা প্রতিফলিত হয় সেটির বিচার করবে জনগণ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। ২৪-এর এই দিনে ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রাখার দায়ে জামাত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আন্দোলনকারীদের বিরুদ্ধে হত্যাসহ অন্যান্য মামলা দিয়ে কঠোর শাস্তি নিশ্চিতের কথা বলা হয়। কিন্তু রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় ছাত্র জনতা। সেই উত্তাল দিনের কথা জানাচ্ছেন মিজান শাহজাহান। নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক দমনপীড়ন ও গণগ্রেপ্তারের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ আবারও রাজপথে নেমে আসে। দেশ জুড়েই শুরু হয় বিক্ষোভ মিছিল। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ব্যতিক্রমী কর্মসূচি দেয় তারা। সারা দেশে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এদিন আন্দোলন দমাতে জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। ছাত্র জনতার অনড় অবস্থানে এসব পদক্ষেপ কোনো প্রভাব ফেলেনি। স্বৈরাচার সবসময় দমন নিপীড়নের রাজনীতি করছে,
ও চাইছে যেভাবেই হোক, গণহত্যা করে হোক কিংবা যেভাবেই হোক, আমার রাজত্ব টিকিয়ে রাখতে হবে। জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করছে এবং আমাদের আন্দোলনের যারা উপরে ছিল তাদেরকে ডিবিহারণ নিয়ে তাদেরকে জোরপূর্বক বিবৃতি দেওয়ার চেষ্টা করছে। আমরা এক কথাই বলেছি, হাসবুনাল্লাহ, এক আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তোমরা চিন্তা করো না, আল্লাহই আমাদেরকে সাহায্য করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ সারা দেশে গ্রেপ্তার অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু 9 দফা দাবিতে অনড় অবস্থান নিয়ে আন্দোলনের কৌশল বদলাতে থাকেন সমন্বয়করা। রাজধানী থেকে সারা দেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা নেন তারা। আমাদের যেই মূল মিশন ছিল, যেটা আমরা ফ্যাসিস্ট মুক্ত করে, আমরা স্বাধীনতা অর্জন করে, আমাদের যে টার্গেট ছিল ওটা পূরণ করেই ঠিক আছে আমরা ঘরে ফিরব। আমরা মাঠে যখন এসেছি, মাঠেই ছিলাম, মাঠে সর্বোচ্চটা দিয়েছি, সম্মুখ সারি থেকে লড়াই করেছি। আন্দোলনকারীরা জানান তাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচারী সরকারের পতন হবেই, তাই গুলির সামনে বুক পেতে দিতে সামান্য ভয় পাননি তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 13তে দাঁড়িয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 10,000 মানুষ। ভূমিকম্প মোকাবেলায় জাপানের যে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, মঙ্গলবারের এই দুর্যোগ তাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। ধসে পড়া বিভিন্ন স্থাপনায় আটকা পড়েছে বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে হতাহতের সংখ্যা। ভূমিকম্পের পর কুয়ামোতোর যোগাযোগ ব্যবস্থা ও শিল্প উৎপাদন অচল হয়ে পড়েছে। বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের সবশেষ তথ্য নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। জাপানের শক্তিশালী ভূমিকম্পের পর সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষকে জীবিত উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুমামতো শহরের এইয়ন শপিং মলে। ভবনের একটি অংশ ধসে পড়ায় সেখানে আটকা পড়েন অনেক মানুষ। দমকল ও পুলিশ বাহিনীর সদস্যরা টানা উদ্ধার অভিযান চালান। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অনেকে। অন্যদিকে কুমামতোর দক্ষিণে ইয়াসুশিরো শহরের একটি কাগজ কারখানায় চিমনি ধসে নিখোঁজ হয়েছেন কয়েকজন শ্রমিক। ভূমিকম্পের প্রভাব পড়েছে শিল্প খাতেও। আফটার শকের শঙ্কায় বন্ধ রাখা হয়েছে ওই অঞ্চলের প্রায় সব কারখানা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ভূমিকম্পে প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 37,000 পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 45টি হাসপাতাল। কিউশু দ্বীপে সাময়িকভাবে বন্ধ রয়েছে বুলেট ট্রেন সহ রেল চলাচল। বন্ধ রয়েছে কুয়ামোতো বিমানবন্দর। এদিকে জাপানের আবহাওয়া সংস্থা একাধিক ভূমিকম্পনের সতর্কতা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, এখনো অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায়। জাহিদুল আলম, এটিএন বাংলা। জুলাই নিয়ে যে কোনো অপতৎপরতা বিএনপির রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বলে জানালেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা কলেজের শাখা ছাত্রদলের উদ্যোগে ৭০০ জুলাই শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, আন্দোলনের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। জুলাই সনদ নিয়ে কোনো অপরাজনৈতিক তৎপরতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে। এদেশের সচেতন ছাত্র সমাজ, নাগরিক সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির সাথে রয়েছে। অতএব আমরা জানি এদেশের জন্য কি করতে হয়, আমরা জানি কিভাবে জন আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করতে হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। 2025-26 অর্থ বছরের রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে 18,56,86,178 টাকার চেক হস্তান্তর করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। আগের অর্থ বছরের তুলনায় রাজস্ব প্রায় 5 কোটি টাকা বা 34% বেশি। রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে চেকটি তুলে দেন। এ সময় মন্ত্রী বলেন, নগদ না থাকলে বাজারে একচেটিয়া পরিস্থিতি তৈরি হবে, যা হতে দেয়া হবে না।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তর মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সহ ডাক অধিদপ্তর ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। জর্ডানে আমেরিকান সামরিক ঘাঁটিতে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক এক্স বার্তায় এমন তথ্য জানিয়েছে ইউএস সেন্টকম। তবে পেন্টাগন দাবি করছে সবগুলো মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে। জবাবে ইরাকের উত্তরাঞ্চল নিনেভায় ইরানের কয়েকটি মিলিশিয়া ঘাঁটি লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 8 সদস্য নিহত হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কার মাঝেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। তারা দুজনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওভাল অফিসে আলাদা বৈঠক করেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কিছুই জানানো হয়নি। এবারে খেলার খবর। ফিফার বিরুদ্ধে ফুটবলের আত্মা বিক্রি করার অভিযোগ এনেছে উয়েফা। ফিফা তাদের টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা প্রকাশের পর উয়েফা এই অভিযোগ আনল। আমেরিকান ব্যাংক জেপি মর্গানের সাথে মিলে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের কাজ শুরু করছে। এই প্রতিষ্ঠানটি পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশবিশেষ বিক্রি করবে। বিনিয়োগকারীদের খুঁজে বের করার দায়িত্ব থ্রাইভ ইটার্নাল নামের এক প্রতিষ্ঠানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই আবার সেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর অনুমোদনের প্রয়োজন রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কর্মকর্তাদের যোগ সাজসে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি হয়, স্বীকারোক্তি স্বাস্থ্যমন্ত্রীর। ক্যাম্পেইন না হওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব, চিকিৎসাধীন 99% শিশুই টিকা পায়নি। কাটছেই না গ্যাস সংকট, রান্নায় চরম ভোগান্তিতে নগরবাসী, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতির আশা। দলীয় লোক নিয়োগে ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না, অভিযোগ জামাতের। নির্বাচনী বিধিমালা সংস্কারের 9টি প্রস্তাব গোলাম পরোয়ারের। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জের পৌর এলাকায় 144 ধারা জারি, নিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্ত বলছে প্রশাসন। সারা দেশে বিক্ষোভের ডাক সার্জিসদের। গণঅভ্যুত্থানে হারানো আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় ডিবি প্রধানের। 24-এর এই দিনে ছাত্র আন্দোলনে ভূমিকা রাখায় জামাত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এবং জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে 13, অন্তত 10,000 মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া স্থাপনায় আটকা পড়েছে বহু মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।